আমরা আমাদের অধ্যায় প্রায় শেষের দিকে চলে এসেছি। আমাদের মাত্র এটার পরে আর মাত্র একটা টপিক পড়ানো হলে আমাদের এই মানে এই চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে। সো এই ক্লাসের আলোচ্য বিষয় হলো বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা এবং বাংলাদেশের ব্যাংক ব্যবস্থার নিয়ন্ত্রণ বিধান। প্রথমে দেখি বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা বা বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা সেটা কেমন আছে বা কি পর্যায়ে আছে। দেখো, বাংলাদেশ সহ এই উপমহাদেশ, বলতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই এরিয়া বলতে কথা বলা হয়েছে। বাংলাদেশ সহ উপমহাদেশে যেই শাখা ব্যাংকিং ব্যবস্থা ব্রিটিশ আমলে গড়ে উঠেছিল, সেই ব্যাংকিং ব্যবস্থা এখনো জনপ্রিয় ব্যাংকিং ব্যবস্থা হিসেবে পরিচালিত হচ্ছে। তো এই যে শাখা ব্যাংকিং ব্যবস্থা আমরা জেনেছি, এটা ছিল ব্রিটেন বা ব্রিটিশ ব্যাংকিং ব্যবস্থা, এবং এইটা যে তাদের এই ব্রিটিশ আমলে গড়ে উঠেছিল, এইটাও এই বর্তমানে উপমহাদেশে এখনো জনপ্রিয় পদ্ধতি হিসেবে পরিচালিত হয়ে আসছে। তো এমনি দেখা যাবে যে বাংলাদেশে কোনো রকম কিন্তু একক ব্যাংক নেই, বা ইন্ডিয়া বা পাকিস্তান বা এই উপমহাদেশের যে দেশগুলো ছিল সেখানে কিছু কিছু একক ব্যাংকিং পাওয়া গেলেও বেশিরভাগ ব্যাংক, মানে দেখবেন 90% বেশি ব্যাংক কিন্তু এখনো শাখা ব্যাংক। তো এখনো এটাই চলে আসছে। এই ধরনের ব্যাংকগুলো দেশে বিদেশে শাখা প্রতিষ্ঠার মাধ্যমে এরা কিন্তু সম্প্রসারিত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। অর্থাৎ এরা দেশের মধ্যে যখন শাখা বাড়াচ্ছে, দেশের বাইরেও বিদেশেও নিয়ে এরা বিভিন্ন শাখা প্রতিষ্ঠা করছে, যেন এদের গ্রাহকরা দেশের বাইরে গেলেও এইসব ব্যাংকের সার্ভিস পেয়ে থাকে। বাংলাদেশে অনেকগুলো শাখা ব্যাংক আছে যাদের শাখা ঢাকার বাইরে হয়তো বা বাংলাদেশের বাইরে আমেরিকা বা অন্যান্য দেশগুলোতে গেলেও দুই একটা শাখা পাওয়া যাবে। কেন্দ্রীয় ব্যাংক, যেটা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অধীনে এ দেশে বিভিন্ন ধরনের ব্যাংক তালিকাভুক্ত ব্যাংক হিসেবে কর্মরত রয়েছে। বাংলাদেশে যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে তার বেশিরভাগ বা ম্যাক্সিমামগুলো তালিকাভুক্ত, এবং কাদের তালিকাভুক্ত? বাংলাদেশ ব্যাংক, এবং বাংলাদেশে তালিকাভুক্ত হয়ে বাংলাদেশের ওই ব্যাংকের অধীনেই কিন্তু এরা এদের কার্যক্রম পরিচালনা করে থাকে। সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ছাড়াও এখানে সরকারি মালিকানা বিভিন্ন বিশেষায়িত ব্যাংক কর্মরত রয়েছে। তো বাংলাদেশের কোনো সরকারি ব্যাংক আছে, ঠিক একইভাবে কিন্তু বেসরকারি ব্যাংকও আছে। এর বাইরেও কিছু কিছু সরকারি মালিকানায় বিভিন্ন যে বিশেষায়িত ব্যাংকগুলো আছে, এরকম ব্যাংকও কিন্তু আমরা দেখতে পাই। যেরকম বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক কিন্তু একটা বিশেষায়িত ব্যাংক। দেশি বিদেশি যৌথ উদ্যোগেও এখানে ব্যাংক গড়ে উঠেছে, যেরকম HSBC বিদেশি ব্যাংক কিন্তু বাংলাদেশের করছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ডাচ বাংলা ব্যাংক, এগুলো অন্যতম। দেশে এবং দেশের বাইরে, সরি ওইটা ভিন্ন ব্যাংক, ওটা ছিল বৈদেশিক ব্যাংক, আমি উদাহরণ দিয়েছিলাম। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বা ডাচ বাংলা ব্যাংক, এরা কিন্তু একাধিক দেশের, অর্থাৎ বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরের কোনো একটা পক্ষের যৌথ উদ্যোগে কিন্তু গঠন হয়ে কিন্তু এইসব ব্যাংক আমাদের দেশে ব্যাংক কার্যক্রম চালাচ্ছে, ব্যাংকিং কার্যক্রম চালাচ্ছে। তো এইটা ছিল বর্তমানে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার সামনে একটি ধারণা। এখন এইটা যে নিয়ন্ত্রণ করছে, এটা কিভাবে নিয়ন্ত্রণ করছে, এবার বিধানটা কি? সো প্রথমে দেশের যে আইন, ব্যাংকিং আইন, সেটি হলো 1991 সালের কোম্পানি আইনে কিন্তু চলছে, এবং এর বাইরেও কিন্তু বাংলাদেশে 1993 সালে আমি ভুল বলছি, 1994 সালের কোম্পানি আইন, আমি ভুল হয়ে বলে ফেলছি, এটা ব্যাংক কোম্পানি আইন, একদম 1991 সালের ব্যাংকিং কোম্পানি, 1993 সালের আর্থিক প্রতিষ্ঠান আইন, এবং 1994 সালের কোম্পানি আইন বাংলাদেশে। সো 1991 সালে যে ব্যাংকিং কোম্পানি আইন আছে, এইটার আন্ডারে কিন্তু বাংলাদেশে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠিত হয়ে থাকে বা এর কার্যক্রম চালিয়ে থাকে। দেখো, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার সুষ্ঠু পরিচালনার স্বার্থে সরকার 1991 সালে যে নতুন আইন পাশ করে, তাই ব্যাংক কোম্পানি আইন নামে পরিচিত। এই আইনের আন্ডারে কি কি বিষয়ের কথা বলা হয়েছে, যেরকম ব্যাংক কোম্পানি এবং ব্যবসা এবং তার কার্যাবলী কিভাবে কাজ করবে, দেন ব্যাংক কোম্পানি কর্তৃক কতিপয় নিষিদ্ধ ব্যাংকিং ব্যবসা কি কি করতে পারবে না, দেন লাইসেন্স সংক্রান্ত কথাবার্তা, দেন লাইসেন্স বাতিল সংক্রান্ত বিভিন্ন বিধিনিষেধ, দেন ন্যূনতম আদায়কৃত মূলধন এবং সংরক্ষিত মূলধন সম্পর্কিত আইনের অধীনে। এবং চাইলেই তো পারবে না যে একটা ব্যাংক বললো আমার কাছে মোট 30 কোটি টাকার ন্যূনতম মূলধন আছে, আমি কাজ করে দিই, হবে না। আইন আছে ভাই, তোমার এত টাকা লাগবে ন্যূনতম মূলধন, এটা থাকার পরে তুমি কাজ করতে পারবা, ব্যাপার আছে। দেন পরিচালক পদের মেয়াদ, একটা পদ পরিচালকরা কতদিন থাকতে পারবে সর্বোচ্চ, পরিচালক পদের শূন্যতা হলে কি করতে হবে, দেন সাধারণ পরিচালক নিয়োগে বাধা নিষেধ সহ আরো বিভিন্ন রকম, দেখলে শত শত আইন আছে কিন্তু ব্যাংকিং কোম্পানি আইনে, যেটা বাংলাদেশের ব্যাংকিং কোম্পানি আইন 1991 সালের অধীনে পরিচালিত হয়ে থাকে, বা আইন হচ্ছিল 1991 সালের, এবং এইটার আন্ডারে কিন্তু বাংলাদেশের সকল ব্যাংকিং প্রতিষ্ঠান পরিচালিত হয়ে থাকে। এর বাইরে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছিল BIS প্রবর্তিত ব্যাসেল 1 এবং ব্যাসেল 2। এইটা একটা ইন্টারন্যাশনাল নীতিমালা, যেটা একটা ফ্রেমওয়ার্ক দিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে যে এইটা ফলো করলে পৃথিবীর যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে, এরা হয়তোবা এদের কিছু ঝুঁকির হাত থেকে রক্ষা পাবে। এমন না কোনো দেশকে মানতেই হবে, হয়তোবা একটা পার্টিকুলার একটা
বিএস একটা সংস্থা, এদের যেই মানে আন্ডারে যে রাষ্ট্রগুলো আছে বা যেই দেশ এদের সাথে অ্যাসোসিয়েটেড, ওদেরকে বলে দেখো তোমরা এই কাজ করলে ওভারঅল সুবিধা হবে, এবং এইসব সরকারি মানে ভাবে বা কেন্দ্রীয় ব্যাংকের থ্রুতে সকল বাণিজ্যিক ব্যাংকের কাছে চলে যায় বা অন্য সকল ব্যাংকের কাছে চলে আসে, এবং এই ব্যাংকগুলো এইগুলো ফলো করার ফলে এরা ইজিলি কিন্তু কাজ করতে পারে বা স্মুথ অপারেশন করতে পারে। আচ্ছা, তো ব্যাসেল 1 এবং ব্যাসেল 2 হলো বিআইএস কর্তৃক প্রবর্তিত কিছু নির্দেশনা বা বিধিনিষেধ যা তালিকাভুক্ত ব্যাংকসমূহের ঝুঁকি ভিত্তিক মূলধনের পর্যাপ্ততার বিষয়টি নিশ্চিত করে। দেখো, একটা বাণিজ্যিক ব্যাংক কিভাবে কাজ করে বলো তো? তার যে আমানতকারী ওদের অর্থ দিয়ে, এখন তারা যদি কাজ করতে গিয়ে এই অর্থটা ঝুঁকির মধ্যে ফেলে দেয়, গ্রাহকদের কাছ থেকে মোট 500 কোটি টাকা লোন নিল, লোন নিয়ে এরা 3টা প্রতিষ্ঠানকে লোন দিল, একটা লোন বলে সরি আমানত হিসেবে নিল, 3টা ব্যাংকে দিল, একটা ব্যাংকে 100, একটা দিল 150, আরেকটা দিল 150 কোটি টাকা, সরি 150 না, 250 কোটি টাকা দিল। এখন সামহাউ এই ব্যাংক এবং এই যে প্রতিষ্ঠান দিল, এই ব্যাংকও দেউলিয়া হয়ে গেল, এই ব্যাংকও দেউলিয়া হয়ে গেল। মাত্র যেই ব্যাংক প্রতিষ্ঠান সরি এই প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে গেল, এই প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে গেল, শুধুমাত্র মাঝখানে যেই প্রতিষ্ঠানটি 150 কোটি টাকা দিয়েছিল এদের টাকা আসলো, গ্রাহকদের কাছে নিল 500 কোটি টাকা, ফেরত পেল 150 কোটি টাকা, মাঝখানে শর্টেজ কত 350 কোটি টাকা গায়েব হয়ে গেল। একটা ব্যাংক যদি কখনো দেখে তার 350 কোটি টাকা গায়েব হয়ে গেছে বা নাই হয়ে গেছে, ব্যাংক কখনো টিকে থাকতে পারবে? ব্যাংক তো পারবে না, ব্যাংক নিজেও দেউলিয়া হবে, আর এই যে গ্রাহকগুলো অর্থ রাখলো ওদের সব টাকা মাইট যাবে। সো এগুলো কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম মানতে হবে যেন এই যে ব্যাংকের যে মানে মূলধন যেটা ঝুঁকির মধ্যে না পড়ে যায়, এবং এটার জন্য বিআইএস ব্যাসেল 1 এবং ব্যাসেল 2 প্রবর্তন করে। তো এই ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততার বিষয়টি নিশ্চিত করে 1988 সালে ব্যাসেল 1 প্রবর্তিত হয়, এবং পরে এই ফ্রেমওয়ার্ক আরও যুগোপযোগী করার জন্য ব্যাসেল 2 প্রণয়ন করা হয়। এর মূলত 3টি পিলার বা স্তম্ভ আছে। প্রথম হচ্ছে ন্যূনতম মূলধনের পর্যাপ্ত নিশ্চিত করা, যে বিষয়টা এইভাবে জিনিস করে যে একটা ব্যাংক কখনোই যেন আমানতকারীর যে অর্থ সেটার উপর নির্ভরশীল হয়ে না পারে, তাদের অবশ্যই নিজস্ব বা পরিশোধিত মূলধন থাকতে হবে, যেন এই যে ধরেন একটা ব্যাংক এত বড় দুর্ভাগা তারা যেন এরকম একটা হয়তো বিপদে পড়লো, 350 কোটি টাকা নাই হয়ে গেল, তবুও যেন এরা ভেঙে না পড়ে, এরকম পরিমাণ ওদের পেইড আপ ক্যাপিটাল বা এদের নিজস্ব মূলধন থাকা প্রয়োজন, যেন গ্রাহকদের অর্থের উপর এরা বেশি নির্ভরশীল হয়ে না পারে, এবং যদি কখনো সমস্যায় পড়ে এরা নিজস্ব অর্থ দিয়ে সেই কাজটি বা সেই বিপদ থেকে রক্ষা পেতে পারে। স্তম্ভ 2 এর কাজকে তদারকি পর্যালোচনার ব্যবস্থা করা। তো এই স্তম্ভ 2 এর কাজ ছিল স্তম্ভ 1 বা এই জিনিসটা প্রপারলি ফলো হচ্ছে কিনা, ব্যাংক দেখাশোনা করছে কিনা, বা এই ন্যূনতম মূলধনকে ঠিক মতো রাখছে কিনা, এই বিষয়টি ফলো আপ করা। এবং স্তম্ভ 3 হচ্ছিল বাজার শৃঙ্খলা বজায় রাখা, বা বাজারে মূলত একটা কোম্পানি সম্পর্কে তথ্য দেওয়া, যে আমরা এইভাবে কাজ করছি, আমাদের মূলধনে এই পরিমাণ আছে, আমরা এই পরিমাণ ঋণ দিয়েছি, আমাদের আর্থিক অবস্থা এরকম, যেন একটা ব্যাংকের বাইরের যে পক্ষগুলো আছে, বিভিন্ন গ্রাহক বা বিভিন্ন নীতি নির্ধারক বা সরকার, তার জন্য প্রপার আইডিয়া পায়, আচ্ছা এই ব্যাংকের বর্তমানে এই অবস্থা আছে, ওরা এইভাবে কাজ করছে, এবং এরা আইদার বিপদের মধ্যে আছে অথবা বিপদের মধ্যে, এবং প্রপারলি তাদের তথ্য বাজারে প্রদান করতে হবে। তো এই ছিল ব্যাসেল 1 এবং ব্যাসেল 2 বিআই যেটা প্রবর্তন করেছে বিআইএস। বন্ধুরা, এই ছিল কিছু নিয়ম যার ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকিং প্রতিষ্ঠান মানে ব্যবস্থা দাঁড়িয়েছে, যেখানে বাংলাদেশের ব্যাংকিং আইন আছে 1991 সালের, এবং বিআইএস প্রবর্তিত ব্যাসেল 1 এবং ব্যাসেল 2 আছে। বন্ধুরা, এই ক্লাসে এ পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে।